হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে ওয়েলকাম করছি আমাদের শৈবাল ছত্রাকের আজকে লেকচারে। আজকে আমাদের লেকচার 6 শৈবাল ছত্রাক, এবং আজকে ইনশাল্লাহ আমরা ছত্রাকের যে লাস্টের অংশটুকু আছে এটা শেষ করে লাইকেন শেষ করবো ইনশাল্লাহ, এবং আজকে আমাদের অধ্যায়ের মেইন পার্টটুকু ইনশাল্লাহ শেষ হয়ে যাবে। সো সবাই দ্রুত আমার সাথে লাইভে যুক্ত হয়ে যাও এবং তোমার ফ্রেন্ডদেরকে জানিয়ে দাও ক্লাস শুরু হয়েছে। ওকে, ফাইন। সবাই আর্লি যুক্ত হও। আই এম স্টার্টিং মাই ক্লাস ইন 2 minutes ইনশাল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। ঠিক আছে, ওয়ালাইকুম আসসালাম। আরশাদ আসছে আমাদের মাঝে, সৈয়দা শাহিন শাহিনুর আসছে, আমি আমাদের ভালো আছি। জুবাইর আসছে, ওয়ালাইকুম আসসালাম জুবাইর। বাকিরা আসুক, শান্ত, হানিফ, শিবলি। ওকে, সো পিপল আর জয়নিং ইনশাল্লাহ। আজকে আমরা, ভাই তোমার আজকে যে জুলজি বই আছে, বোটানি বই আছে, বইটা খুলো। তাই এবার ওয়ালাইকুম আসসালাম ভাইয়া অঞ্জন, আদাব ভাইয়া, আলহামদুলিল্লাহ ভালো আছি। তোরা কেমন আছিস? আই হোপ সবাই ভালো। বলে রাখি, আজকে আমাদের যে বোটানি বইটা আছে ভাই, এই বোটানি বইটা খুলো। বই থেকে দাগায় দাগায় আমরা বাকি অংশটা পড়বো, কারণ বাকি অংশটা ম্যাক্সিমাম কিছু হচ্ছে বই থেকে দাগায় একদম স্পেসিফিক ভাবে এই অংশগুলো পড়তে হবে। তোমরা সবাই বইটা খুলো, বই খুলে দাগায় দাগায় পড়বা, ইনশাল্লাহ তোমাদের ভালো পড়া হবে। ঠিক আছে? আচ্ছা, সো আমি মনে হয় ক্লাসটা শুরু করতে পারি। ওয়ালাইকুম আসসালাম, আরিফা আসছে। আফরোজা পার্সোনাল কথা বলতে চাও? সমস্যা নাই, ভাইকে ইনবক্সে পরিচয় দিয়ে নক করো, 26 ব্যাচের কথা বললো, এবং তোমার যে প্রশ্ন থাকলে সেই প্রশ্নটা করে রাখো, আমি সেটা উত্তর করে দিব। ঠিক আছে ভাইয়া? ওকে, আচ্ছা, তাহলে আমি মনে হয় ক্লাস শুরু করতে পারি। এভরিথিং ইজ ক্লিয়ার, আমার সাউন্ড, ভয়েস, মাইসেলফ, এভরিথিং ক্লিয়ার। সো আমি ক্লাস শুরু করতে পারি। ঠিক আছে ইনশাল্লাহ। আচ্ছা, সো আই এম গেজিং এভরিথিং ইজ রাইট। আমরা গত ক্লাসে ছত্রাক পর্যন্ত পড়েছিলাম। ছত্রাকের অ্যাগারিকাসের অংশে এসে, অ্যাগারিকাসের লাস্ট অংশে এসে আমি বলছিলাম অ্যাগারিকাসের গুরুত্ব, এই জিনিসটা বলছিলাম। আমি আজকে ক্লাসে বই থেকে দাগায় পড়াবো, এখান থেকে শুরু করব। সো আই উইল স্টার্ট মাই ক্লাস কোত্থেকে বললাম? অ্যাগারিকাসের গুরুত্ব থেকে। চলো আমরা অ্যাগারিকাসের গুরুত্ব থেকে শুরু করি। তোমাদের বই থেকে একদম দাগানো, তোমরা বইটা খুলো, বই থেকে দাগায় ইনশাল্লাহ পড়বা। ইট উইল বি আ ভেরি গুড থিং ফর ইউ। ঠিক আছে? এই যে চলে আসি আমরা এই অংশ থেকে, আমরা ইনশাল্লাহ পড়বো অ্যাগারিকাস বা মাশরুমের অর্থনৈতিক গুরুত্ব। সবাই এই পেজটা খুলো, সবাই পৃষ্ঠা উল্টায় অ্যাগারিকাসের অর্থনৈতিক গুরুত্ব, এই পেজটা খুলো। ওকে, তো সবাই অ্যাগারিকাসের অর্থনৈতিক গুরুত্ব, এই পেজটা খুলো। অ্যাগারিকাসের অর্থনৈতিক গুরুত্ব, এই পেজটা খুলো, তাহলে ইনশাল্লাহ আমাদের ইজি হবে। ভাইয়া খেয়াল করে দেখো, বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াই, আমরা আসলে মাশরুম কেন খাই? কেন মানুষ মাশরুম খায়? মাশরুম কেন খায়? কারণ হচ্ছে খাদ্য হিসেবে মাশরুমের এত ব্যবহার কেন? কারণ বর্তমানে মাশরুম তুমি দেখবা স্যুপ খেতে গেলে ওখানে দেখবা মাশরুম দিয়েছে। তার মানে মাশরুম এখন কমন ইউজ করে। এই ইউজটা আসছে কোত্থেকে? কারণ এই মাশরুমের অনেক অনেক উপকার, অনেকগুলা ভিটামিন মাশরুম সাপ্লাই করে। দেখো তোমাদের এখানে লেখা আছে থায়ামিন, রিবোফ্লাভিন, ভিটামিন সি, ভিটামিন ডি, ভিটামিন কে। এই যে থায়ামিন এবং রিবোফ্লাভিন লেখা আছে, তুমি এদের মাঝখানে লিখো বি। এই দুইটাই ভিটামিন বি এর অংশ। ভিটামিন বি এর অনেকগুলা ভাগ আছে, B12 পর্যন্ত টোটাল 12টা ভাগ আছে। B1, 2, 3, 4 এরকম করে 12টা। তার মধ্যে এই দুইটাই ভিটামিন বি কমপ্লেক্স। যেহেতু অনেকগুলা ভিটামিন মিলে ভিটামিন বি হয়েছে, এই জন্য এটাকে বলে ভিটামিন বি কমপ্লেক্স। ভিটামিন বি কমপ্লেক্স, তো তার মধ্যে দুইটা হচ্ছে এটা। পরীক্ষা হলে যদি এগুলো মনে না থাকে, তুমি এটা মনে রাখবা, ভিটামিন বি আছে, ভিটামিন সি, ডি, ই নাই, কে আছে। ওকে, আচ্ছা, এখানে একটা অ্যাসিড দেখতে পাচ্ছ, প্যান্টোথেনিক অ্যাসিড, দাগ দিয়ে রাখো। প্যান্টোথেনিক অ্যাসিড দাগ দিয়ে রাখো, একটা স্পেশাল ধরনের অ্যাসিড। এখানে একটা পরিমাণ দাগানো আছে, এটা পড়ার দরকার নাই, এটা তোমার এইচএসসি লেভেলে কোনোভাবেই লাগবে না,
যে কি পরিমাণ মাশরুম তৈরি হয় বা কিছু, তুমি যে লাইনগুলো ভাই দেখাইতে বলবো ইনশাল্লাহ এগুলোই দেখাবা। তাহলে খাদ্য হিসেবে এটা একটা ব্যবহার আছে, আমাদের হেডলাইন গুলো ইম্পর্টেন্ট, কারণ এইচএসসি যখন আসবে আমাদেরকে হেডলাইন দেখাইতে হবে, হেডলাইন লিখতে হবে। তাহলে এক নম্বর ব্যবহার হচ্ছে খাদ্য হিসেবে। নাম্বার 2, চলে আসি পরেরটা। দেখো মৃত্তিকার পুষ্টি বৃদ্ধিতে, মাটির পুষ্টি বৃদ্ধিতে। কারণ দেখো মাশরুম বা ছত্রাক যারা আছে সবাই কিন্তু মৃতজীবী, ওরা বিভিন্ন ধরনের জটিল দ্রব্য, ধরো অনেক কিছু আছে ভাই, ধরো মাটির মধ্যে মিশে গেছে, মানে মারা গেছে, মাটির মধ্যে আছে, দেখা গেছে ওইটাকে সে বিশ্লিষ্ট করে। তোমরা জানো ছত্রাক কিন্তু এই কাজটা করে, মাটির মধ্যে কোনো একটা পদার্থকে বিশ্লিষ্ট করে ফেলতে পারে। ধরো পদার্থটা মারা গেছে, এটাকে বিশ্লিষ্ট করবে ব্যাকটেরিয়া, ছত্রাক সবাই মিলে একসাথে। তার মানে ছত্রাক বা মাশরুম এখানে একটা রোল প্লে করে। এখন দেখো কোনো একটা কিছু যদি মাটিতে বিশ্লিষ্ট হয়, কোন একটা পদার্থ যদি মাটিতে মিশে যায়, যেহেতু কোন একটা প্রাণী মানেই সে জৈব পদার্থ, সে যদি মাটিতে মিশে যায় ওই মাটির কি জৈবিক ক্ষমতা বাড়বে, ওই মাটির পুষ্টি বৃদ্ধি পাবে, কারণ ওই মাটির মধ্যে তখন খুব ভালো ভালো ফসল হবে। আমরা এই জন্য দেখবা মাটির মধ্যে বিভিন্ন শাকসবজি ছোলা টোলা এগুলো আমরা মাটিতে মিশাই আমরা ভালো মতো। কেন মিশাই? মিশানোর কারণ হচ্ছে একটাই, যেন আমাদের সেখানে ভালো মতো শাকসবজি তৈরি হয়। ঠিক আছে, ওকে ইনশাল্লাহ, ঠিক আছে ফাইন। চলে আসি ভাই এখন সামনের দিকে, এখন আমি বেশি কথা বাড়াবো না, চলে আসি 3 স্টার ইম্পর্টেন্ট দিবা। 3 স্টার না, অ্যাকচুয়ালি 5 স্টার লিখে রাখো। 5 স্টার ইম্পর্টেন্ট হচ্ছে ঔষধি গুণাবলী। পরীক্ষায় মাশরুম থেকে যদি প্রশ্ন আসে তোমার কাছে, মূলত স্যাররা এই জায়গাটা দেখতে চায়। তুমি বাকি যাই লেখো, শিল্প বাণিজ্য ইউজ করা হয়, দূষণ রোধ ইউজ করা হয়, লিখো, সমস্যা নাই, কিন্তু স্যাররা তোমার কাছে মূলত এই ঔষধি গুণাবলী এইটা দেখতে চায়। এটা বুঝতে পারতেছো, এটা অ্যাজ এ হিউম্যান বিং তোমারও কিন্তু জানার ইচ্ছা আছে। তো তোমার স্যার যারা আছেন, যারা প্রশ্ন করেন, তাদেরও জানার ইচ্ছা থাকে আমার স্টুডেন্ট এটা পারে কিনা। তো ওষুধ গুণাবলী খেয়াল করো। নাম্বার 1, এতে আঁশ বেশি থাকে, খুবই ইম্পর্টেন্ট। আঁশ মানে ফাইবার। ফাইবার মনে রাখবা, যে সকল খাবারে ফাইবার থাকে এরা ডায়াবেটিস রোগীর জন্য এই সকল খাবার আদর্শ খাবার। ফাইবার, ডায়াবেটিস, শুধু শুধু ফাইবার, ডায়াবেটিস না, যাদের ফাইবার থাকে এই সকল খাবার যে কোনো মানুষের খাওয়া উচিত, কারণ খাইলে কোষ্ঠকাঠিন্য হবে না। ফাইবার মানে আঁশ। যেমন আমরা শাকসবজি খাই, কারণ ওখানে ফাইবার আছে। তো শাকসবজি তো কত ইম্পর্টেন্ট, দেখবো সবাই বলে শাকসবজি খাও বেশি বেশি, শাকসবজি খেলে ভালো। তাহলে আজকে বুঝতে পারতেছো মাশরুমের মধ্যে ফাইবার আছে, ঠিক শাকসবজির মতো। শাকসবজির আমরা যেভাবে গুরুত্ব দিই এখানেও এভাবে গুরুত্ব দিব। ঢেঁড়সের মধ্যে ফাইবার আছে। চলে আসো ভাই, শর্করা কম থাকে, খুবই ইম্পর্টেন্ট। শর্করাও কম, চর্বিও কম, তার মানে তোমার সব মিলে ভালো। তুমি এখন ধরো গরুর মাংস না খেয়ে তুমি মনে করো মাশরুম খাচ্ছ, ভেরি গুড, কারণ চর্বি কম, তোমার শরীরের জন্য ভালো। শর্করা কম, ডায়াবেটিস রোগীর জন্য ভালো, কারণ ডায়াবেটিসের পেশেন্টের ক্ষেত্রে তোমরা জানো গ্লুকোজ অনেক বেশি থাকে। তো সে যদি নর্মালি অন্য কোনো খাবার খায় গ্লুকোজ বেড়ে যায়, এই জন্য তার মাশরুম খাওয়াটা ভালো, তার ডায়াবেটিসটা মোটামুটি কম থাকে। পেট ভরবে খাবারে, কিন্তু শর্করা অতটা বাড়বে না, কারণ যেহেতু শর্করা কম। এখন ধরো তুমি এর পরিবর্তে 2টা মিষ্টি খাইলা, ডায়াবেটিস রোগী মিষ্টি খাইলো, মিষ্টি খেলে 2টার মিষ্টি খেয়েছে, কিন্তু ডায়াবেটিসটা কিন্তু শর্করা কিন্তু অনেক বেশি বেড়ে যাবে। বাট এই জন্য বেশি পরিমাণ মাশরুম খেলেও খুব বেশি একটা সমস্যা হয় না। একে তো ফাইবার আছে, এটা বেশি ম্যাক্সিমাম তোমার মেটাবলিজমে হেল্প করবে, সুন্দর মতো তোমার জন্য পুরো পৌষ্টিক নালীর ভিতরে মেকানিজমটা সুন্দর মতো হয় সেটা হেল্প করবে, এবং ভালো করে ডেফিকেশন মানে মল থেকে ভালো ভূমিকা রাখবে। চলে আসি, এখানে শর্করা আছে, ওকে ফাইন, আমরা জানি প্রোটিন আছে, চর্বি আছে, ভিটামিন আছে, খনিজ লবণ, তার মানে এটা কাইন্ড অফ সুষম খাদ্য। আমরা সুষম খাদ্য বলতে বুঝাই যে খাদ্যের মধ্যে খাদ্যের 6টা উপাদানই আছে, এবং সেই 6টা উপাদানের পরিমাণ একটা ব্যালেন্স করা। সুষম খাদ্যে একটা ব্যালেন্সড যে কন্ডিশন, সেই ব্যালেন্স মতো আছে। তো আমরা এটাকে এক্স্যাক্টলি সুষম খাদ্য বলবো না। কেন বলবো না? কারণ এখানে সবগুলো খাদ্য উপাদান আছে, ওকে ফাইন, কিন্তু এগুলোর পরিমাণটা একদম একুরেট ব্যালেন্স নাই। তবে হ্যাঁ, এটা একটা বেশ উৎকৃষ্ট মানের খাবার, কারণ এখানে তুমি প্রত্যেকটা খাদ্য উপাদান পাচ্ছ, ভিটামিনস আছে, মিনারেলস আছে, শর্করা, আমিষ, স্নেহ, এগুলো তো আছেই। আচ্ছা, মিনারেলস ডাক দাও, কি কি আছে দেখো। ক্যালসিয়াম, পটাশিয়াম, ফসফরাস, আয়রন, আর হচ্ছে কপার। এখন এটা আমরা কিভাবে মনে রাখবো? এটা মনে রাখার একটা টেকনিক হচ্ছে, তুমি চলে লিখবা যে হ্যাঁ, পটুয়াখালীর পটুয়াখালীর ক্যাফেতে কাপ পাওয়া যায়। পটুয়াখালীর ক্যাফেতে কাপ পাওয়া যায়। তো বলতে পারো ভাই কোন ক্যাফেতে কাপ নেই? আসলে কিন্তু ম্যাক্সিমাম ক্যাফেতেই কাপ নেই, ক্যাফেতে কাপ থাকে না। ক্যাফেতে যেগুলো ধরো কফি বিক্রি করে তাদের মধ্যে মাগ থাকে, মগ, তাদের মধ্যে কাপ থাকে না। কাপে করে কে দেয় ভাই? ক্যাফের মধ্যে কোনো কাপ থাকে না। কিন্তু পটুয়াখালীতে
পটুয়াখালীতে আমরা ক্যাফের মধ্যে কাপ পাই। পটুয়াখালীতে আমরা ক্যাফের মধ্যে কাপ পাই। পটুয়াখালীর ক্যাফেতে কাপ আছে। ওকে ভাইয়া? আচ্ছা, তাহলে পটুয়াখালীর ক্যাফেতে কাপ আছে। শর্করা, প্রোটিন, চর্বি, ভিটামিন, খনিজ লবণ। খনিজ লবণ কোনগুলা? পটুয়াখালী। ভাইয়া পটুয়াখালী মানে হচ্ছে পটাশিয়াম। পটুয়াখালী মানে হচ্ছে পটাশিয়াম। এই যে পটাশিয়াম, দাগ দাও, পটাশিয়াম। ভেরি গুড। নেক্সট ভাইয়া, ক্যালসিয়াম, আয়রন, কপার, ফসফরাস। এই যে দেখো, পটুয়াখালী মানে পটাশিয়াম, ক্যাফে ক্যালসিয়াম, আয়রন, কাপ কপার, ফসফরাস। এইগুলা দাগ দাও, ভেরি ইম্পর্টেন্ট। ঠিক আছে? পটুয়াখালীর ক্যাফেতে কাপ পাওয়া যায়। নর্মালি ক্যাফেতে কাপ না পাওয়া গেলেও পটুয়াখালীতে পাওয়া যায়। এবার ইনশাল্লাহ আমরা নিচের দিকে চলে আসবো। এতে লোভাস্টানিন, অ্যান্টাডেনিন, ইরিটাডেনিন থাকে, যা শরীরে কোলেস্টেরল কমানোর জন্য অন্যতম উপাদান। এই লাইনটা পড়তে গেলে সবার অবস্থা খারাপ হয়ে যাবে। তুমি মনে রাখবা ভাই, এটা কোলেস্টেরল কমায়। মাশরুম শরীরে কোলেস্টেরল কমায় এবং ক্যান্সার, টিউমার প্রতিরোধ করে। এই লাইনগুলো তুমি লিখবা। ক্যান্সার এবং টিউমার প্রতিরোধ করে, কোলেস্টেরল কমায়। এখন কোলেস্টেরল যারা কমায়, এদের নামের প্রত্যেকটার পাশে দেখবা ইন আছে, নিন। এই যে দেখো, নিন, লোভাস্টানিন, অ্যান্টাডেনিন, ইরিটাডেনিন। এই যে নিন আছে। তুমি যদি অপশনের মধ্যে নিন পাও, বুঝবা এটা কোলেস্টেরল কমানোর কাজ করে। এখন কেউ যদি আরো বেশি পড়তে চাও, তাহলে তুমি পড়তে পারো। যেমন দেখো, লোভে পড়ে তোমরা দেখবা তোমার এন্টি পার্টিকে, ধরো তোমার একটা বিপরীত গ্রুপ আছে, তোমার একটা এন্টি পার্টি আছে, তুমি লোভে পড়ে সেই এন্টি পার্টিকে ইরিটেট করো, তাহলে আরো ইজিলি মনে রাখতে পারো। লোভে পড়ে তোমার এন্টি পার্টি বা বিরুদ্ধ পার্টিকে তুমি সবসময় ইরিটেট করো, খালি গুতাগুতি করো। তাহলে একই তো নিন হয়ে গেল। লোভে পড়ে এন্টি পার্টিকে ইরিটেট করা, ইনশাল্লাহ 3টা এমসিকিউ হয়ে গেল। লোভে পড়ে এন্টি পার্টিকে ইরিটেট করা, 3টা এমসিকিউ ডান। লোভে পড়ে এন্টি পার্টিকে ইরিটেট করা, ডান। ঠিক আছে? আচ্ছা, তো ইঁদুরের উপর গবেষণা করে দেখা গেছে ডায়াবেটিস কমাইতে ভূমিকা রাখে। এটা ইঁদুরের উপর গবেষণা করা হয়েছে, মানুষের উপর করা হয় নাই। তারপরে তোমরা লিখতে পারো, ইঁদুরের কথা বলে উল্লেখ করতে পারো। বৈদেশিক মুদ্রা অর্জন করা যায়। চলে আসে না বিষাক্ততা, ছত্রাকের অপকারিতা। ভাই ছত্রাক বলছিলাম, মাশরুম কিন্তু বিষাক্ত হইতে পারে বলছিলাম। মাশরুম কালারফুল দেখে তুমি খুশিতে আটখানা হয়ে গেলে হবে না। মাশরুম কিন্তু বিষাক্ত হইতে পারে। এই যে বিষাক্ত মাশরুম, ভাই দেখো, বিষাক্ত মাশরুম গুলা আমরা কিভাবে বুঝবো? কে আমরা কিভাবে বুঝবো বিষাক্ত কোনটা? দেখো, বিষাক্ত মাশরুম চেনার উপায় খুবই ইম্পর্টেন্ট। দেখো, বেশিরভাগ উজ্জ্বল বর্ণের, কালারফুল হবে। প্রথম পয়েন্ট হচ্ছে, এরা বেশিরভাগই যারা বিষাক্ত মাশরুম, এরা কালারফুল হয়, উজ্জ্বল বর্ণের হয়। নেক্সট, এদের মধ্যে একটু এসিডিক, একটু অম্ল গন্ধ থাকে। যেমন দেখো, অম্ল গন্ধযুক্ত এবং ঝাঁঝালো প্রজাতি, এগুলো একটু আশেপাশ দিয়ে তুমি কাছে গিয়ে নাক দিয়ে গন্ধ শুনতে পারবে না, একটু ঝাঁঝালো মনে হবে, একটু ঝাঁঝরা টাইপ আছে না অনেক খাবারের মধ্যে, কিন্তু এরকম ঝাঁঝালো গন্ধ আছে, সেরকম ঝাঁঝালো মনে হবে, কারণ বিষাক্ত তো, বিষক্রিয়ার কারণে ঝাঁঝালো মনে হয়। এবার হিসেবে দেখো, বিষাক্ত যে প্রজাতিগুলো আছে, এগুলার বেসিডিওস্পোর মনে আছে? ভ্যাকছিলাম বেসিডিয়াম থেকে এরকম করে 4টা স্পোর রাখছিলাম। এই বেসিডিওস্পোর গুলা বতে বিষাক্ত, বতে বেগুনি, বতে বিষাক্ত, বতে বেগুনি। তাহলে বেসিডিওস্পোর গুলো কি রঙের হয়ে থাকে? বতে বিষাক্ত, বতে বেগুনি। বিষাক্ত বেসিডিওস্পোর গুলো কেমন হয়? বেগুনি রঙের হয়। ঠিক আছে? বিষাক্ত মাশরুম কখনো প্রখর রোদে জন্মায় না, আগেই বলছিলাম। কখনো একদম কড়া রোদ পড়তেছে, কড়া রোদের মধ্যে কখনো জন্মাবে না, একদম লুকায়িত জায়গা, ভিজা জায়গায়, সব জায়গায়। আর রোদের মধ্যে তো বুঝাই, রোদ পড়ে বিষ মিশ শেষ। এই জন্য প্রখর রোদ যেখানে পড়ে, একদম কড়া রোদ, ওখানে যে মাশরুম গুলো হয়, এগুলো খাইতে পারবা। নেক্সট, কাঠের উপর জন্মায়। ধরো একটা গাছের কাঠের উপরে জন্মায় আছে, এই মাশরুম তুমি উঠে খাই ফেললা, হবে না। কাঠের উপর যে মাশরুম গুলো জন্মায়, কাঠের ভিতর থেকে নির্যাস নিয়ে বড় হয়, তো এগুলোর মধ্যে বিষ থাকে। তাহলে কাঠের উপর যে মাশরুম গুলো জন্মায়, এগুলো বিষাক্ত থাকে। তাহলে বিষাক্ত মাশরুম, 1 নম্বর, এরা কালারফুল হবে, এরা প্রখর রোদে জন্মাবে না, এদের বেসিডিওস্পোর গুলো বেগুনি রঙের হবে, এরা কাঠের উপর জন্মাইতে পারে। ঠিক আছে? একটু ঝাঁঝালো গন্ধ হবে, অম্ল গন্ধ হবে, শেষ। এই হচ্ছে বিষাক্ত মাশরুম চেনার উপায়। চলো ইনশাল্লাহ আমরা এখন সামনে চলে যাই। শৈবাল ছত্রাকের পার্থক্য তোমরা নিজেরা পড়বা। ভাইয়া যা যা পড়াইছি এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, এটা আমাদের সিকিউতে আসতে পারে, এটা তোমরা ভালো করে পড়বা। আমি অলরেডি যেহেতু শৈবাল ছত্রাক সবগুলো একদম তোমার মানে উস্তাদ বানাই দিছি, সেই হিসেবে ইনশাল্লাহ তোমাদের এইটা সমস্যা হবে না। তাহলে আমাদের শৈবাল শেষ, ছত্রাক শেষ। আমরা ইনশাল্লাহ এখন শুরু করবো কি জানো? আমরা ইনশাল্লাহ এখন শুরু করবো কাইটিন। ভাইয়া প্রচুর জ্বর এবং মাথা ব্যথা করছে, কি ওষুধ খাবো একটু বলেন? প্রচুর জ্বর আর মাথা ব্যথা করছে, কি ওষুধ খাবা? আচ্ছা, এটা একটা ভাববার বিষয়। শোনো, জ্বরের একটা হিসাব আছে বুঝছো, অনলাইন ট্রিটমেন্ট এভাবে আসলে পসিবল না, তারপর একটা হিসেব আছে।
তোমার যদি জ্বর 101 ডিগ্রির উপরে হয়, তখন 101 ডিগ্রি ফারেনহাইটের উপরে হয়, তখন আসলে নাপা জাতীয় ওষুধ বা অ্যান্টিবায়োটিক ওষুধ খাওয়ার নিয়ম। ঠিক আছে? তো তোমার জ্বরটা যদি এখন এখন যদি জ্বর এবং মাথা ব্যথা থাকে, তুমি কোনো ডাক্তার দেখানোর আগ পর্যন্ত ইনস্ট্যান্ট এই মুহূর্তে তুমি যদি রিলেভেন্ট, তুমি তো এখন তো রোজা, ইফতারের সময় তুমি এই সমস্যার জন্য, এই বর্তমান প্রেক্ষাপটে তুমি নাপা 500 খাইতে পারো একটা। বাট ভাইয়া আমি আবারও হচ্ছে অনলাইন ট্রিটমেন্ট এভাবে হয় না, তোমার বয়স আছে, তোমার ওজন আছে, অনেক কিছু মেজার করে আসলে ওষুধ দিতে হয়, ওষুধের কম বেশি কাজ আছে, এবং এটা একটা পারফেক্ট ভাবে না দেখে ওষুধ দেওয়া যায় না। ঠিক আছে? ওকে। তো শৈবাল এবং ছত্রাকের পার্থক্য মাস্ট মাস্ট মাস্ট, এটা কখনোই মিস করা যাবে না। এটা আমাদের এইচএসসির জন্য খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে ইনশাল্লাহ? ওকে, চলে সামনের দিকে। ভাইয়া আমরা চলে যাব এখন ছত্রাক ঘটিত রোগ। ছত্রাকের আমাদের লাস্ট দুটো টপিক আছে, এই টপিকগুলো আমরা জাস্ট রিডিং দিব। এগুলো আমি যখন পড়তাম আমি খালি মজা করে রিডিং দিতাম, মানে মনে হইতো যে রিডিং দিলে ভালো, কিন্তু রিডিং দিতাম না। পরে দেখা গেছে পরীক্ষা আসলে এখান থেকে বাই চেষ্টা করতাম না দেওয়ার জন্য। তো আমরা তারপরেও রিডিং দিব জাস্ট, কিন্তু কিছু কিছু এমসিকিউ আছে, যে এমসিকিউ গুলো আমরা এখান থেকে অ্যান্সার করার চেষ্টা করবো। এই 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 টপিকগুলো থেকে যদি প্রশ্ন পরীক্ষায় আসেও, শোনো ভাইয়া, যদি এই টপিকগুলো থেকে পরীক্ষায় প্রশ্ন আসেও, ইনশাল্লাহ আমার পরামর্শ হচ্ছে তোমরা এখান থেকে অ্যান্সার করবা না। এখান থেকে অ্যান্সার না করে আরো বেটার প্রশ্ন তোমাদের থাকবে সৃজনশীল, ওগুলো অ্যান্সার করবা। কারণ রোগ বালা থেকে যদি তুমি প্রশ্ন অ্যান্সার করতে চাও, এটা হচ্ছে অগত্যা, মানে আর কোনো অপশন হাতে নাই। তখন তখন তুমি 2-3টা লাইন বানায় এখান থেকে শিখবা। আজকে আমরা এমসিকিউর জন্য শিখবো, ওই কয়েকটা লাইনের মধ্যে বানায় টানায় তুমি লাইন লিখতে পারবা, এটা নিয়ে কোনো প্যারা নাই। ঠিক আছে? ওকে। ছত্রাক ঘটিত রোগ, একটা তোমাদেরকে আমি গত ক্লাসে বলছিলাম, গোলালুর মধ্যে একটা রোগ হয় বিলম্বিত ধসা রোগ। এটা 2 রকমের আছে, একটা আর্লি ব্লাইট, যেটা আগে হয়, যেটা পরে হয় সেটাকে বলে লেট ব্লাইট। যেটা আগে হয় তাকে বলি আর্লি ব্লাইট, যেটা পরে হয় লেট ব্লাইট। আমাদের এই বইয়ে মূলত লেট ব্লাইট নিয়ে বেশি বলা আছে। আর্লি ব্লাইট যেটা, এটা যে ছত্রাক দিয়ে হয়ে থাকে, নামটা খেয়াল করো ভাই। দেখো, আর্লি অল্টারনারিয়া, দেখছো অল্টারনারিয়া, এই যে অল্টারনারিয়া সোলানি, এই যে অল্টারনারিয়া সোলানি, অল্টা দিয়ে মনে রাখতে, অল্টা আর্লি, অতে আর্লি অতে অল্টা, অতে আর্লি অতে অল্টা, অতে আর্লি অতে অল্টা। অথবা আরেকভাবে মনে রাখা যায়, আর্লি আর্লি মানে কাছাকাছি সময় বিয়ে করে ফেলবা, নারী, আর্লি নারী। তাহলে মনে হয় এমসিকিউ আর ভুল হবে না। তাহলে অল্টার নারিয়া সোলানি হয়ে গেল ইনশাল্লাহ। এবার আসি লেড ব্লাইট, এটা মূলত পরীক্ষায় আসে। দেখো, একবার আয়ারল্যান্ডের মধ্যে এই রোগটা লেড ব্লাইট রোগটা ছড়ায় পড়ার কারণে আয়ারল্যান্ডে একবার দুর্ভিক্ষ হয়েছিল। এটাকে বলে আইরিশ দুর্ভিক্ষ। তো খুবই ইম্পর্টেন্ট, পরীক্ষা এমসিকিউতে আসতে পারে। আইরিশ দুর্ভিক্ষের জন্য দায়ী কোনটা? উত্তর হচ্ছে লেড ব্লাইট, আলুর লেড ব্লাইট। এই আলুর ওই লেড ব্লাইটের কারণে পুরো আয়ারল্যান্ডে দুর্ভিক্ষ দেখা দিচ্ছে। এটাকে আমরা বলি আইরিশ দুর্ভিক্ষ, এবং বিশাল সময় কিন্তু ভাই, প্রায় 4 বছর, 4 বছর ধরে এই দুর্ভিক্ষটা রানিং ছিল, এবং সেখানে প্রায় 10 লক্ষ লোক না খেয়ে মারা গেছে। তাহলে 4 বছর ধরে চলা এই 4 বছরের দুর্ভিক্ষে 10 লক্ষ লোক মারা গেছে। চলে আসি আমরা এখন পরবর্তীতে, আমাদের এইটাতে 3 স্টার দাও। এটা পরীক্ষা আসবে যে আলুর এই বিলম্বিত ধসা রোগ বা লেড ব্লাইট, এটার জন্য দায়ী ছত্রাকের নাম কি? খেয়াল করে দেখো, এটার জন্য দায়ী ছত্রাক হলো ফাইটোফথোরা ইনফেস্টেন্স। এটা তোমাদেরকে ভাইয়া গত ক্লাসেই পড়াইছি, ফাইটোফথোরা ইনফেস্টেন্স। তোমার যদি ভুল মানে মনে না থাকে, তাহলে এভাবে মনে রাখবা। দেখো, থোরা, থোরা ভাই, কোন একটা খাবার তুমি যখন খেয়ে ফেলবা, তুমি একটা রেস্টুরেন্টে গিয়েছো, রেস্টুরেন্টে গিয়ে অর্ডার দিছো, অর্ডার দেওয়ার পরে তুমি নর্মালি খাবার খেয়েছো, খাওয়ার পরে ধরো প্লেটের নর্মালি তরকারি শেষ, তখন তুমি ওয়েটারকে আনতে দিলা নেক্সট টাইম যে একটু থোড়া নিয়ে আসেন। থোড়া হচ্ছে যেটা পরবর্তীতে আনা হয়, সো থোড়া লেট, একটু পরে আসে, তাহলে থোড়া হচ্ছে লেট ব্লাইট, আর নারী আগে আর্লি ব্লাইট। ঠিক আছে? আমার মনে হয় এভাবে পড়লে আর ভুল হবে না। ঠিক আছে? থোড়া মানে হচ্ছে পরবর্তীতে, আর আর্লি মানে লেট। আর্লি আমরা হচ্ছে আর্লি বলছি অল্টারনারিয়া দিয়ে, নারী দিয়ে আর্লি। আচ্ছা, চলো আমরা সামনে দিয়ে চলে আসি। এখানে কলেডিয়াম, কলেডিওফোর, এগুলো আমাদের সব আগের পড়া। ছত্রাকের যে নর্মাল মাইসিলিয়াম, হস্টোরিয়াম, যা আছে, সঞ্চিত তৈলবিন্দু, সব এগুলো আমাদের আগের পড়া। সহজ কথা, ছত্রাকের যে গঠনগুলো ছিল এগুলো সব আমি তোমাকে পড়াইছি, এগুলো এখানে আছে। এখানে আমাদের ক্রোমোজোম সংখ্যার বিষয়টা, এটা তুমি চাইলে পড়তে পারো, না পড়লে কোনো সমস্যা নাই, এগুলো নিয়ে কোনো মাথা ব্যথা নাই, কারণ এগুলো একটু কঠিন। আমি আবার বলতেছি, মেইন এমসিকিউর সাথে এগুলো তো একটু ইম্পর্টেন্ট না। তারপরেও যেগুলো আমি কয়েকটা দাগাই দিই, এই কয়েকটা জিনিস খেয়াল করো, তাইলে মোটামুটি হয়ে যাবে। এখানে স্পোরের কথাটা বলা আছে, দ্বিফ্লাজেলাযুক্ত জুস্পোর, ডুস্পোর, যা লেখা আছে এগুলো আসলে কম বেশি আমরা আগেই পড়ে ফেলছি, এগুলো এখান থেকে পড়ার দরকার নাই, এগুলো আমাদের আগের পড়া।
আচ্ছা, এখানে কিছু রোগের লক্ষণ আছে ভাই। এই যে বিলম্বিত ধসা রোগ, এখানে কিছু তোমার দাগ টাগ পড়ে, সবুজ ধূসর বর্ণের ক্ষুদ্র ক্ষুদ্র দাগ পড়ে, আস্তে আস্তে দাগগুলো বড় হয়, বড় হয়ে বাদামি বর্ণ হয়, সেখান থেকে কালো কালো বাদামি বর্ণ হয়। এখন এগুলো যদি তুমি পরীক্ষা খাতে লিখতে যাও, তুমি দেখবা যে মানে বাংলা গদ্যের মতো লাইন হয়ে গেছে, কখনোই তুমি এখানে মার্কস পাবা না। তো এই জন্য এগুলা জাস্ট তুমি একবার রিডিং দিবা। আমার পরামর্শ হচ্ছে রিডিং মার্ক দিও ভাই, প্রত্যেকটা পয়েন্ট রিডিং দিবা। যে নর্মালি একটু চিন্তা করবা যে আক্রান্ত হলে কি হয়। ফার্স্টে দাগ পড়ে, দাগগুলো একটু বাদামি হয়, সেখান থেকে কালচে দাগ হয়, সেখানে মখমলের মতো একটা আস্তরণ সৃষ্টি হয়। এইভাবে তুমি কয়েকটা রিডিং দিবা, যেন ইনকেস যদি অগত্যা তুমি ফেসে যাও, তোমার হাতে কোনো অপশন না থাকে, তখন যেন তুমি ইনশাল্লাহ এই পয়েন্টগুলো উল্লেখ করতে পারো। ঠিক আছে? যেন আবহাওয়া যদি মেঘলা থাকে, আর্দ্র থাকে, দ্রুত বিস্তার লাভ করে, এটা আমরা আগেই বলছি। ছত্রাকের বেসিক রুল, ছত্রাকের বেসিক রুল বুঝছিলাম না? ছত্রাক নর্মালি এরা একটু ওই যে ভিজা ভিজা পরিবেশে ওরা একটু জন্মগ্রহণ করতে, বংশ বিস্তার করতে স্বাচ্ছন্দ্য বোধ করে। তো এটাও নর্মাল। তোমার এখানে যখন পয়েন্টগুলো তুমি লিখবা, ছত্রাকের যে পয়েন্টগুলো তুমি শিখছো, তোমাকে ভাই শিখাইছি, ওই পয়েন্টগুলো তুমি এখানে উল্লেখ করবা। মাঠের নিচে আলু আক্রান্ত হইতে পারে। আমি তো বলছিলাম, যখন না, আমি তো আলুর বিলম্বিত ধসা রোগ, তাহলে এটা তো আলু গাছের হবে। আলু গাছের উপরে যদি হবে, তাহলে আলুতে হইতে সমস্যা কি? দেখা গেছে উপর থেকে আস্তে আস্তে ছড়ায়, এটা নিচের দিকে মাঠের নিচে আলুতে গিয়ে অ্যাটাক করে, আলুর মধ্যে কালো দাগ পড়ে, আলুর মধ্যে গর্ত হয়ে যায়, এরকম আর কি। ঠিক আছে, এটা খুবই ইম্পর্টেন্ট। 3 স্টার একটা এমসিকিউ দাগ দাও। এই আলুর বিলম্বিত ধসা রোগ, এখান থেকে পরীক্ষায় একটা এমসিকিউ আসলে এটা সেটা সেটা হচ্ছে এটার প্রতিকারে তুমি কি ব্যবহার করবা, কোন স্প্রে ব্যবহার করলে এটা তোমার মাঠে, তোমার যে জমি সেখানে হবে না। সেটা হচ্ছে দেখো, বর্ধ্য মিশ্রণ, 1% বর্ধ্য মিশ্রণ। এখন এই প্রশ্ন হচ্ছে বর্ধ্য মিশ্রণটা কিভাবে তৈরি করে। এই বর্ধ্য মিশ্রণের উপাদানগুলো দাগ দাও। এটাই 3 স্টার: কপার সালফেট, লাইম এবং পানি। কপার সালফেট, লাইম এবং পানি, এই তিনটে উপাদান পরীক্ষা আসে। নিচের কোনটা বর্ধ্য মিশ্রণের উপাদান নয়? তাহলে বর্ধ্য মিশ্রণের উপাদান তিনটা: কপার সালফেট, লাইম এবং পানি। কপার সালফেট, লাইম এবং পানি। ওকে, ইনশাল্লাহ ডান। তো এখানে বারবার এই কথাগুলো লেখা আছে, এই যে। এখন ধরো গাছের পাতার মধ্যে কোনো কারণে সংক্রমণ করে গেছে জীবাণুটা, কিন্তু তুমি চাচ্ছ ভাই পাতার মধ্যে করছে করছে, ভাই আমি চাই আমার যে আলু আছে, যেটা আমার মেইন জিনিস, ওইটার মধ্যে যেন সংক্রমণটা না হয়। তাহলে এখন তুমি কি করবা? তাহলে পাতা থেকে যেন আলুর মধ্যে না যায়, সেজন্য আলু সংগ্রহের পূর্বে একটা ওষুধ ছিটাই দিতে হয়। এই ওষুধটা ছিটা দিলে পাতাগুলো ঝরে ফেলে যায়, ঝরে পড়ে যাবে। ঝরে পড়ে গেলে জীবাণুটা তো পাতার মাধ্যমে মাটি দিয়ে পড়ে গেল, সে আর আলুর মধ্যে যাবে না। ওই ওষুধটার নাম কি দেখো, সাইনক্স। আগে ইউজ করা হয়তো সাইনক্স বা অ্যামোনিয়াম থায়োসায়ানেট। দাগ দাও, অ্যামোনিয়াম থায়োসায়ানেট, খুব ইম্পর্টেন্ট। তাহলে দেখো, একটা হচ্ছে নর্মালি তুমি তোমার প্রতিকার হিসেবে পুরো মাটি দিলা বর্ধ্য মিশ্রণ, আর একটা হচ্ছে ইনকেস গাছের মধ্যে হয়ে গেছে, হয়ে যাওয়ার পরে তুমি চাও যে এটা যেন আলুর মধ্যে না যায়, এটা পাতার মধ্যে থাকুক, এটা যেন আলুর মধ্যে না যায়। তাহলে এই জন্য তুমি কি ইউজ করবা? অ্যামোনিয়াম থায়োসায়ানেট, থায়োনক্স, অ্যামোনিয়াম থায়োসায়ানেট বা সাইনক্স। ঠিক আছে? আর এগুলো বাচ্চা বাচ্চা লাইন: ছত্রাক প্রতিরোধক্ষম জাত লাগাইতে হবে, আগাম জাত চাষ করতে হবে, বুংবাং জীবাণুমুক্ত বীজ ব্যবহার করতে হবে। এগুলো একদম বাচ্চা লাইন, তুমি সবগুলো রিডিং দিবা। রিডিং দিলে ইনশাল্লাহ বেশ ভালো পারবা। চলে আসি দাঁত রোগ বা ডার্মাটোফাইটোসিস। তোমাদেরকে গত ক্লাসে বলছিলাম, মানুষের হাতে পায়ে এরকম ছত্রাকের অ্যাটাকে এরকম গোল গোল লাল লাল দাগ পড়ে, এটাকে বলে দাঁত রোগ। দাঁত রোগ মানে ডার্মাটোফাইটোসিস। ডার্মাটোফাইটোসিস, রিং ওর্ম বা ডার্মাটোফাইটোসিস। দাঁত রোগ মানে রিং ওর্ম বা ডার্মাটোফাইটোসিস, খুব ইম্পর্টেন্ট দাঁত রোগ। এখন এটা কি সিকিউতে আসবে? আসলেও তুমি এটা সিকিউতে অ্যান্সার না করে তুমি ভালো প্রশ্ন অ্যান্সার করবা। এটা তুমি এমসিকিউর জন্য ভালো করে মনে করে মনোযোগ দিয়ে পড়ো। আর অগত্যা থেকে গেলে বানায় বানায় ইনশাল্লাহ সিকিউ লিখতে পারো। এমন অবস্থায় তুমি নলেজ নিয়ে যাও। চলো ভাই, ইংরেজি ভাষায় এটাকে বলে রিং ওর্ম। ইংরেজি ভাষায় এটাকে বলে রিং ওর্ম। ওকে, এখন ডাক দাও। এ রোগের কারণ আমি আগেই বলছি, দাঁত হচ্ছে ছত্রাক গঠিত রোগ। এই যে ছত্রাক দিয়ে হয়, ফাঙ্গাস দিয়ে হয়, এবং মেডিকেলের ভাষায় কিন্তু দাঁত বলে না। মেডিকেলের ভাষায় বা চিকিৎসা শাস্ত্রে এটাকে বলে টিনিয়া। চিকিৎসা শাস্ত্রে এটাকে কি বলে? চিকিৎসা শাস্ত্রে এটাকে বলে টিনিয়া। দাঁত রোগ, যেটাকে আমরা চিকিৎসা শাস্ত্রে কি বলি? টিনিয়া বলি। ভেরি গুড। নেক্সট খেয়াল করে দেখো, কিছু উদাহরণ লেখা আছে, কিছু টিনিয়ার এক্সাম্পল লেখা আছে। যেমন দেখো, ট্রাইকোফাইটন, এটা কোন ধরনের ছত্রাক দ্বারা হয়? কিছু টিনিয়া হওয়ার জন্য দায়ী কিছু ছত্রাকের নাম লেখা আছে। এটা যে ছত্রাক দ্বারা হয়, সেই ছত্রাকের নাম হচ্ছে ট্রাইকোফাইটন। এটা যে ছত্রাক দিয়ে হয়, সেই ছত্রাকের নাম হচ্ছে ট্রাইকোফাইটন। এটা মানে এই না যে
সবসময় এই ট্রাইকোফাইটন দিয়ে হবে, আরো অনেকগুলো ছত্রাক দিয়ে হইতে পারে, তবে ট্রাইকোফাইটন একটা কমন। এই যে দেখো ট্রাইকোফাইটন টি ডট, মানে ট্রাইকোফাইটন ডট দিয়ে লিখছে টি দিয়ে, ট্রাইকোফাইটন রাবরাম, ট্রাইকোফাইটন ভেরেকোসাম। তোমার ট্রাইকোফাইটন বললে হচ্ছে, তোমার কিছু লাগবে না। হ্যাঁ, আচ্ছা, যেহেতু এটা ট্রাইকোফাইটন দিয়ে হয়, যেই দাঁত রোগটা ট্রাইকোফাইটন দিয়ে হবে তাকে বলা হয় টিনিয়া ট্রাইকোফাইটোসিস। এই যে টিনিয়া ট্রাইকোফাইটোসিস, যেই দাঁত রোগটা ট্রাইকোফাইটন নামক ছত্রাক দিয়ে হয় ওইটাকে আমরা বলি টিনিয়া ট্রাইকোফাইটোসিস। ঠিক আছে, আরো অনেকগুলো আছে, মাইক্রোস্পোরাম, এটার কারণে আসলে তোমার প্রায়শ মানুষের মাথার মধ্যে গিয়ে দাঁত রোগ হয়, চুল পড়ে যায়। ইপিডার্মোফাইটন স্কিনের বিভিন্ন অংশে, ফ্লোকোসাম, ইপিডার্মোফাইটন মাইক্রোস্পোরাম। এই যে ইপিডার্মোফাইটন মাইক্রোস্পোরাম। তো এগুলো একটু কঠিন আমি জানি, তো এই জন্য আমি তোমাকে সবগুলো বলতেছি না মাস্ট, কিন্তু তুমি টিনিয়া মাস্ট মনে রাখবা, তুমি ট্রাইকোফাইটন মাস্ট মনে রাখবা, আমি যেগুলো বলতেছি এগুলো মাস্ট মনে রাখবা। ঠিক আছে। Okay, inshallah. So let's move on to the another topic. So এটা নর্মালি এই রোগটা যখন তোমার শরীরের মধ্যে বাসা বাঁধে তার 3 থেকে 5 দিন সে সময় নেয়, বলে সুপ্তিকাল। এই সময় ধরে জীবাণুটা তোমার শরীরের ভিতরে থাকে কিন্তু সে লক্ষণ প্রকাশ করে না। তো এটা সুপ্তিকালটা তাহলে দেখতে পারো 3 থেকে 5 দিন, এবং 3 থেকে 5 দিন পরে সেটা লক্ষণ প্রকাশ করে। চলে আসি পরেরটায়। আক্রান্তের স্থানে এটি প্রায়শই রিং, আমি তো বলছি না, আমি তো রিং এর মতো গঠন তৈরি করে। তোমাদেরকে ছবি দিছিলাম, এই গোল গোল, গত ক্লাসে ছবি আঁকছিলাম, গোল আকারের ছবি, রিং গঠন তৈরি করে, যেন বলো রিং ওর্ম। ঠিক আছে। আচ্ছা, কিছু আসলে কি জানো, যেহেতু এটা ফাঙ্গাস দিয়ে হয় বা ছত্রাক দিয়ে হয়, এই জন্য এখানে ব্যবহার করতে হয় এন্টি ফাঙ্গাল ক্রিম। এন্টি মানে বিপরীত, ফাঙ্গাস মানে ছত্রাক, ছত্রাকের এগেনস্টে কাজ করে এরকম কিছু ক্রিম ব্যবহার করতে হয়, এদেরকে আমরা বলি এন্টি ফাঙ্গাল ক্রিম। এখন এই এন্টি ফাঙ্গাল ক্রিমের অনেক অনেক নাম আছে, তোমাদের বইয়ে 2টা উদাহরণ লিখছে। এটা মানে এই না যে শুধু এটা পড়লে হবে, অনেক উদাহরণ আছে, সো এটা নিয়ে কোনো মাথা ব্যথার দরকার নাই। তুমি জাস্ট এটা খেয়াল করবা, এই যে টারবিনাফিন, এজোল, এই নামটা খালি দাগ দিয়ে রাখো, জোল। সবগুলো নামের শেষে দেখবা মেইনলি কমনলি যে ক্রিম বলো, ওষুধ বলো, যেগুলো এন্টি ফাঙ্গাল ড্রাগস আছে, এগুলো ম্যাক্সিমামের ক্ষেত্রে লাস্টে জোল আছে। মিকানাজল, ইট্রাকোনাজল, ফ্লুকোনাজল, বুঝছো, লাস্টে জোল আছে, জোল। তুমি কিছু পারো না পারো, জোল দেখলে তুমি অন্তপক্ষে একটা বিশাল ক্যাটাগরির নাম তুমি এমনিতেই অ্যান্সার করতে পারবা। ঠিক আছে, তাহলে এন্টি ফাঙ্গাল যে ড্রাগ গুলো আছে এদের নামের শেষে আমরা কি পাবো, জোল পাবো। ঠিক আছে, মিকানাজল, ফ্লুকোনাজল, এরপর ইট্রাকোনাজল, এভাবে সবগুলো নামে জোল, লাস্টে জোল পাবো। এই জোল দেখলে বুঝবা যে ভাই এটা এন্টি ফাঙ্গাল ড্রাগ। ওকে, আচ্ছা, ইনশাল্লাহ। চলে আসি, আমাদের এখানে তেমন কিছু নাই। গাছের দাঁত মর্দন, গাছের পাতা রস লাগাইতে পারো, ভেষজ চিকিৎসা দিলে ভালো থাকবে। চলে আসি আমরা আমাদের টপিক, লাইকেন। এইটা হচ্ছে আমাদের থার্ড টপিক, শৈবাল এবং ছত্রাক। পরীক্ষায় যখন প্রশ্ন আসে ইউজুয়ালি শৈবাল ছত্রাক থেকে আসে, লাইকেন থেকে মূলত আমাদেরকে এমসিকিউ অ্যান্সার করতে হয়, আর খ নাম্বারে অনুধাবন অ্যান্সার করতে হয়। অনেক সময় অনেক স্যাররা কিছু কিছু জায়গায় ঘ নাম্বারে লাইকেন দেয়। তো লাইকেনের ঘ নাম্বারের জায়গাটা আমি তোমাকে ক্লাসের মধ্যে ইনশাল্লাহ বলে দিচ্ছি। ওই প্রশ্নটা ছাড়া সাধারণত লাইকেন থেকে সিকিউতে আর প্রশ্ন আসে না। আসলেও কি বললাম, খ বা অনুধাবনে আসে। আর আমার তো এমসিকিউ বা কত তো আসতেই পারে, এটা তো কোনো কিছুই বলা যাচ্ছে না, সো এটা আমরা ফিক্সড, আমরা সবগুলোই পড়বো। চলেন আমরা শুরু করি। লাইকেন কি, হোয়াট ইজ দ্য লাইকেন? লাইকেন হচ্ছে কিছুই না, শৈবাল এবং ছত্রাক যখন তারা একসাথে অবস্থান করে, দেখলে মনে হবে একটা দেহ, দুটি মন একই দেহ, শৈবাল এবং ছত্রাক, ওই অবস্থাটাকেই বলে লাইকেন। সো লাইকেন কি? লাইকেন হচ্ছে শৈবাল এবং ছত্রাকের সহাবস্থান। দুইটা যখন একসাথে থাকে, আমরা শৈবাল পড়েছি, আমরা ছত্রাক পড়েছি, এই দুইটা যখন কম্বাইনলি একসাথে থাকে, এই কম্বিনেশনটাকে বলা হয় লাইকেন। সো শৈবাল এবং ছত্রাক দুইটা যখন কম্বাইনলি একসাথে থাকে, এটাকে আমরা বলবো লাইকেন। আরেকটা আছে, কি আছে আরেকটা বলো?
ওকে, তাহলে শৈবাল এবং ছত্রাক যদি কম্বাইন্ডলি একসাথে থাকে এটাকে আমরা বলি লাইকেন। এখন আসি ভাই, মজার বিষয় হচ্ছে শৈবাল ছত্রাক যাই থাকুক না কেন, লাইকেন কিন্তু অনেক অনেক, কারণ শৈবাল ছত্রাক ওরা সবসময় এরকম কম্বিনেশন করে থাকতে পছন্দ করে। সেই হিসেবে লাইকেনের সংখ্যা হচ্ছে প্রায় 17,000 লাইকেন আমরা এই পর্যন্ত পৃথিবীতে পাই। 17,000 প্রজাতির লাইকেন, কম না কিন্তু, বেশ ভালো অ্যামাউন্ট। 17,000 লাইকেন প্রজাতি আমরা পাই এখান থেকে। আচ্ছা, এখন আসি ভাই মিথজীবিতা। মিথজীবিতা মানে আমরা সবাই জানি, তোমাদেরকে ভাইয়া বলছিলাম, মিথজীবিতা মানে তুমি এবং আমি দুজন মিলে ধরো একসাথে থাকি এবং আমরা দুজন দুজনকে খুবই সাপোর্ট দেই, হেল্প করি, একজন একজনের বিপদে আগাই, কেউ অসুস্থ হলে সেবা করি, আরেকজন অসুস্থ হলে সেবা করি, এরকম কেউ কারো ক্ষতি করি না। দুজন এমনভাবে অবস্থান করি যে একজনের বিপদে আরেকজন এগিয়ে আসি। এই যে একজনের জন্য একজন এগিয়ে আসা, অল টাইম পাশে থাকা, সাপোর্ট দেওয়া, কোনো প্রকার ক্ষতি না করে সহাবস্থান, এটাই হচ্ছে মিথজীবিতা। মিথজীবিতা হচ্ছে এমন একটা ভালো সম্পর্ক যেখানে দুজন দুজনের হেল্প করবে, দুজন দুজনকে সাহায্য সহযোগিতা করবে, কেউ কারো ক্ষতি করবে না। ঠিক আছে, এটা আমরা বলি মিথজীবিতা। এখন আসি ভাইয়া, মিথজীবিতা এখন আমরা বলি যে ভাই লাইকেনের মধ্যে আসলে বড় পোর্শনটা কে দখল করে রাখে। লাইকেনের তো শৈবাল এবং ছত্রাক দুইটা মিলে তৈরি হয়। এর মধ্যে শৈবাল কতটুকু, ছত্রাক কতটুকু, মনে রাখবা লাইকেনের একটা বিশাল অংশ হচ্ছে ছত্রাক, মাত্র 5 থেকে 10% হচ্ছে শৈবাল। স্টার দাও, খুবই ইম্পর্টেন্ট। লাইকেনের মোট ভরের মাত্র 5 থেকে 10% হচ্ছে শৈবাল, এবং লাইকেনের অর্থটাই হচ্ছে এরকম, শৈবাল তুল্য ছত্রাক। তাহলে লাস্টে কিন্তু ছত্রাক বলে এটাকে মেইনলি প্রাধান্য দেওয়া হয়েছে, কারণ এখানে 90 থেকে 95% থাকে ছত্রাক। এটা আমরা মাথায় রাখবো, লাইকেনের 90 থেকে 95% থাকে ছত্রাক। ঠিক আছে ইনশাল্লাহ। আচ্ছা, লাইকেন আমরা সব জায়গায় পাই, সব জায়গায়, এটা ভাই তুন্দ্রা অঞ্চল, মরু অঞ্চল, নিরস পর্বত, সব জায়গায়, সমস্ত প্রতিকূল অবস্থা, সব জায়গায় এদেরকে আমরা পাইতে পারি। কারণ এরা যেহেতু কম্বিনেশন, একজন খাবার তৈরি করবে, আরেকজন সেফ থাকবে, আরেকজন এটাকে মেটাবলিজমে হেল্প করবে। সো আলটিমেটলি যেহেতু এটা কম্বিনেশন, সো মনে রাখবা যখন অনেক মানুষ একসাথে থাকে, চাইলে ওদেরকে কিন্তু আলাদা করা যায় না, ওরা নিজেরাই একটা পলিটিক্যাল পার্টি দিয়ে দিতে পারবে, এরকম টাইপ। সো যেহেতু ওরা যে কোনো জায়গায় খাপ খাওয়ায় চলতে পারে, এই জন্য ভাই ওদেরকে বলে বিশ্বজনীন উদ্ভিদ। এটা আমাদের পরীক্ষায়, এইটা আমাদের পরীক্ষায় খ নাম্বার আসতে পারে। এটা সব জায়গায় জন্মায় ভাই, অনুর্বর, বন্ধা, বালু, পাথর, আবাস, সব জায়গায় এরা স্বচ্ছন্দ জন্মায়। যেহেতু ওরা আসলে মরু, তুন্দ্রা, পর্বত অঞ্চল, সব জায়গায় তোমরা ওদেরকে পাবা। এই জন্য ওদেরকে, এই লাইকেনকে বলে বিশ্বজনীন উদ্ভিদ। বিশ্বজনীন উদ্ভিদ বলে। ঠিক আছে, দাগায় রাখো বিশ্বজনীন, এটা খুব ইম্পর্টেন্ট। ওখানে মার্ক করা আছে, দাগায় রাখো। লাইকেনকে বলা হয় বিশ্বজনীন উদ্ভিদ, খুব ইম্পর্টেন্ট। এটা আমাদের খতে আসতে পারে, এই জায়গা থেকে খ আসার সম্ভাবনা আছে। ওকে ইনশাল্লাহ, চলে আসি পরেরটায়। লাইকেনের গঠন। ভাই দেখো, লাইকেনের মধ্যে মূলত দুইটা জিনিস, শৈবাল, একটা ছত্রাক, তাই না? এখানে শৈবাল মূলত খাবার তৈরি করে, মানে আলোককে কাজে লাগায়, তাই না? আমরা জানি খাবার তৈরি করা মানে আলোক শক্তি কাজে লাগানো। খাবার তৈরি করা মানে সূর্যের আলোকে কাজে লাগায় সেই সূর্যের আলোক শক্তিটাকে রাসায়নিক শক্তিতে রূপান্তরিত করা, তাই না? তো এখানে শৈবাল হচ্ছে খাবার তৈরি করে, রাইট? এই জন্য শৈবাল যেহেতু খাবার তৈরি করে, সে যেহেতু আলোকে কাজে লাগায়, ফটোকে কাজে লাগায়, এই জন্য শৈবালকে বলে ফটোবায়ন্ট। এই জন্য শৈবালকে কি বলে, ফটোবায়ন্ট। যেহেতু শৈবাল এখানে খাবার নিজে তৈরি করে, আলোকে কাজে লাগায়, এই জন্য আমরা শৈবালকে কি বলবো, ফটোবায়ন্ট। ওকে ইনশাল্লাহ। যেহেতু শৈবাল খাবার তৈরি করে, এটা হলো ফটোবায়ন। আর আমরা জানি ছত্রাক মানে মাইক্রো, তোমাদেরকে ভাই পড়াইছি, ছত্রাক মাইক্রো দিয়ে আমরা ছত্রাক বুঝাই, তাহলে ছত্রাকের ক্ষেত্রে আসবে মাইক্রোবায়ন্ট। ওকে, ভেরি ইজি থিংস। মিথজীবিতা বলছি আগেই, অন্নজীবিতা মানে একই কথাই, সিম্বায়োসিস ইংলিশ করলে, মিউচুয়ালিজম একই কথাই, দুজন দুজনে মিউচুয়াল রিলেশনশিপ। ওকে, লাইকেনে এখন আমরা পড়বো, এটা আমাদের 3 স্টার ইম্পর্টেন্ট, এইটা আমাদের সিকিউতে আসতে পারে। যে লাইকেনের আসলে আলটিমেটলি দেখো এখানে লেখা আছে 20 স্টার, এটা আমাদের এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট, যে লাইকেনে কে কিভাবে উপকৃত হয়। এই যে লাইকেনের কথা বললাম, লাইকেনের শৈবাল কিভাবে উপকৃত হয়, ছত্রাক কিভাবে উপকৃত হয়, দুইটা নিশ্চয়ই তো উপকার হয় দুজনের, তাই না? উপকার না হলে তো একসাথে নাই, নিশ্চয়ই উপকার হয়।
দেখো লাইকেনের শৈবাল কিভাবে কিভাবে উপকৃত হয় ভাইয়া। প্রথম পয়েন্ট, আজকে এই শৈবাল খাবার তৈরি করে ঠিক আছে, কিন্তু শৈবাল আশ্রয় পায় কোথায়? একটা বিশাল অংশ জুড়ে ছত্রাক, ছত্রাকের দেহে সে আশ্রয় পায়। নাম্বার ওয়ান, আশ্রয় লাভ করে। আচ্ছা, তোমরা জানো ছত্রাক কিন্তু তার হাইফার মাধ্যমে পরিবেশ থেকে খাবার, পানি, খনিজ লবণ এগুলো গ্রহণ করে। সো ছত্রাক পরিবেশ থেকে পানি, খনিজ লবণ, জলীয় বাষ্প এগুলো সব গ্রহণ করে, এগুলো সবকিছু শোষণ করে শৈবালকে দেয়, বাবু তুমি এবার খাবার তৈরি করো। এগুলো এনে শৈবালকে প্রদান করে। ঠিক আছে? আচ্ছা নেক্সট, শৈবালের দেহটাকে ঘিরে, চারপাশে ঘিরে ছত্রাকটা অবস্থান করে। আলটিমেটলি তোমাকে যদি কেউ চারপাশ থেকে ঘিরে রাখে যে বাবু তোমাকে কেউ কিছু করতে পারবে না, আমি ঘিরে আছি, তার মানে আমি তোমাকে নিরাপত্তা দিচ্ছি। এক্স্যাক্টলি, ছত্রাক চারদিকে ঘিরে রেখে শৈবালকে নিরাপত্তা প্রদান করে, নিরাপত্তা নিশ্চিত করে। আচ্ছা, নেক্সট হচ্ছে শৈবালের দেহে বা ছত্রাকের দেহে মানে ছত্রাক তো একটা প্রতিনিয়ত অক্সিজেন কাজে, সে খাবার তৈরি করতে পারে না, ওর বডিতে কার্বন ডাইঅক্সাইড তৈরি হবেই। সো ওর বডিতে যে সকল কার্বন ডাইঅক্সাইড তৈরি হয় এগুলো তো ছত্রাকের জন্য খারাপ, কিন্তু আবার এগুলো শৈবালের জন্য ভালো, কারণ শৈবাল ওই কার্বন ডাইঅক্সাইডকে কাজে লাগে, সে আবার খাবার তৈরি করতে পারে। তো ছত্রাকের দেহে যে সকল কার্বন ডাইঅক্সাইড এবং পানি তৈরি হয় এগুলো শৈবাল তার সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় খাবার তৈরির জন্য কাজে লাগায়। ঠিক আছে? তাহলে শৈবালের কাজ কি বুঝতে, শৈবাল কিভাবে উপকৃত হয়, কাজ কিনা? শৈবাল উপকৃত হয় ছত্রাকের দেহে আশ্রয় পায়, ছত্রাক করে নিরাপত্তা দেয়, ছত্রাক করে পানি, খনিজ লবণ এগুলো সুন্দর করে শোষণ করে দেয়, যে ভাই তুই এবার খাবার বানা। ছত্রাকের শরীরে যে সকল কার্বন ডাইঅক্সাইড, পানি তৈরি হয় এগুলো আবার শৈবাল লাভ করে, সেগুলো দিয়ে খাবার বানায়, সালোক সংশ্লেষণ করে। এইভাবে শৈবাল নিজে উপকৃত হয়। এখন শৈবাল ছত্রাককে কিভাবে উপকার করে? কারণ প্রথম কথাই হচ্ছে ভাই, ছত্রাক নিজে খাবার তৈরি করতে পারে না, কিন্তু শৈবাল, আমরা সবাই জানি শৈবাল কিন্তু খাবার তৈরি করে। এই শৈবালের যে খাবার তৈরি হয় এই খাবারটাকে ছত্রাক তার হস্টোরিয়াম দিয়ে সে খাবারটাকে গ্রহণ করে। ভেরি গুড। নেক্সট হচ্ছে ভাইয়া, ছত্রাকের শরীরবৃত্তীয় কাজের ফলে সৃষ্ট বর্জ্য অপসারণে ছত্রাককে কোনো ধরনের শক্তির অপচয় করতে হয় না। ধরো কোনো একটা বর্জ্য পদার্থ, ধরো তুমি বাথরুমে গিয়ে আজকে একটু বর্জ্য ত্যাগ করবা, তোমার কিন্তু একটু এনার্জি লস আছে, তাই না? ওয়াশরুমে যেতে হবে, তারপরে প্রসিডিউর নর্মালি মেনটেন করতে হবে, ওয়াশ করতে হবে, প্রসিডিউর আছে। বাট কি তোমার যদি কেউ একজন থাকে এরকম ব্যাকটেরিয়া মনে আছে, সে তোমার বর্জ্যগুলোকে অটোমেটিক্যালি মাইনাস করে দেয়। অটোমেটিক্যালি তোমার বর্জ্যগুলা যখন র্যাকটামে আসে সে এগুলো মাইনাস করে দেয়, তোমার জন্য কি কাজটা ইজি হয়ে যাবে। এরকম তাকে এক্সট্রা করে কোনো প্রকারের, ছত্রাককে এক্সট্রা করে কোনো প্রকারের শক্তি খরচ করতে হয় না, অটোমেটিক্যালি শৈবাল সেটাকে গ্র্যাব করে নেয়। ঠিক আছে ইনশাল্লাহ? আচ্ছা, সো আমরা দেখতে পেলাম আসলে লাইকেনে শৈবালের চেয়ে ছত্রাক বেশি সুবিধা ভোগ করে। কারণ কি? কারণ হচ্ছে শৈবাল হচ্ছে খাবার তৈরি করে, এবং আলটিমেটলি খাবারটাই মেইন। খাবার যদি না হয় এই প্রোডাকশন দিয়ে কি হবে? আর তো খাবারটাই মেইন। তো যেহেতু শৈবাল খাবার তৈরি করে, ছত্রাক তাই এই খাবারটা খায়, সো সুবিধা মেনলি বেশি ভোগ করে আমাদের ছত্রাক বাবু। আর শৈবালটা ছত্রাকের কৃতদাস হিসেবে অবস্থান করে বলে কোন কোন উদ্ভিদ বিজ্ঞানী এটাকে সহাবস্থান না বলে অনেকে এটাকে হ্যালোটিজম বা একটা বিশেষ ধরনের মিথজীবিতা বলে আখ্যায়িত করছে। কারণ এখানে দেখা যায় তোমার শৈবাল ছত্রাকের কৃতদাস, শৈবাল তুমি খাবার তৈরি করবা, করে করে আমার দিবা, অনেকটা দাসীর মতো। ধরো তোমার বাসায় একটা দাস আছে, তার কাজ তোমাকে রান্না বান্না করে দেওয়া, এরকম দাসের মতো আচরণ করতেছে। এই জন্য অনেকেই এটাকে বলে বিশেষ ধরনের মিথজীবিতা বা হোলোটিজম। এই যে জায়গাটা ভাইয়া পড়াইছি, বা আংশিক পরজীবিতাও অনেকে বলে। তো যাই হোক, এই যে জায়গাটা ভাইয়া পড়াইছি, এই জায়গাটা হচ্ছে ভাইয়া, এই পার্টটা পরীক্ষায় সিকিউতে আসতে পারে, লাইকেন থেকে যদি প্রশ্ন আসে। এখানে অনেকগুলো এমসিকিউ দেওয়া আছে, অ্যান্ড টু বি ভেরি অনেস্ট এগুলো আসলে এমসিকিউতে আসলেও এডমিশনের এমসিকিউতে অনেকে এগুলো পড়ে না, কারণ এগুলো এডমিশনে মনে রাখা যায় না। কিন্তু ইনশাল্লাহ আমি তোমাকে যে কয়েকটা এমসিকিউ বলবো তুমি এগুলো মাথায় রাখবা। সবাই ভালো করে দাগ দাও ভাইয়া। খেয়াল করে দেখো, গাছের কাণ্ড বা বাকল, কাণ্ড কতে কর্টিকুলাস, এই টেকনিক গুলো খালি খেয়াল করো। এগুলো মুখস্থ করার কোনো দরকার নাই, তুমি এগুলো দেখে রাখো, খাবার খাওয়ার সময় দেখে রাখো, তাও দেখে রাখো। পরবর্তী যে পেজ গুলো পরিচিত মনে হবে, টেকনিক গুলো ইজি মনে হবে ভাই ইনশাল্লাহ। কতে কর্টিকুলাস, কাণ্ড কর্টিকুলাস। আচ্ছা, এবার দেখো, সরাসরি ভেজা কাঠের উপর জন্মায়, খুবই ইম্পর্টেন্ট, দাগ দাও। সরাসরি ভেজা কাঠ লিগনিকুলাস, দেখো কাঠটা ভেজা আছে, তো ভেজা জিনিসের উপরে তুমি যদি কোনো কিছু রাখো দেখবে লেগে গেছে, একদম আঠার মতো লেগে গেছে, কারণ সেটা ভেজা, তোর মধ্যে লাগালে কাগজ রাখছে বা কাগজ ভিজে লেগে গেছে।
তাহলে ভেজা কাঠের উপরে তুমি কিছু রাখলে সেটা লেগে যাবে, তাহলে ভেজা কাঠ লিগনিকুলাস, লেগে গেল। ওকে, আচ্ছা নেক্সট খেয়াল করে দেখো, উষ্ণ এবং আর্দ্র গরম অঞ্চল। কি রে ভাই, উষ্ণ অঞ্চল আর্দ্র অঞ্চল, ওখানে বেঁচে থাকাটা খুবই টেরিফাইং, মানে আসলে ভয়ানক, টেরিফাইং। টেরিকোলাস, টেরিকোলাস, টেরিকোলাস। ওকে ফাইন, এরপর চলে আসি, এরপর নিচের দিকে খেয়াল করো, এখানে লাগবে না। ফলিকোলাস, এটা দিলে দেখো ফলিকোলাস মানে ফলি মানে ফুল, ফলি মানে ফুল। দেখো ফুলের এই যে সপুষ্পক উদ্ভিদের পাতার উপর জন্মায়, সপুষ্পক মানে ফুল, যে ফুল আছে এমন উদ্ভিদের পাতার উপর জন্মায় ফলিকোলাস। ঠিক আছে ইনশাল্লাহ। আচ্ছা এবার দেখি আমরা বিভিন্ন প্রকারের লাইকেন গুলোকে গঠনগত ভাবে বিভিন্ন ভাগে ভাগ করা হয়েছে, সেই ভাগগুলো আমরা একটু জাস্ট দেখবো, আমরা পড়বো না। 5টা ভাগ আছে, আমরা খালি দেখবো, পড়বো না। ফার্স্টে লিখে আছে ক্রাস্টোজ লাইকেন, নাম রাখবে ডিং দাও ভাই, কোনো দরকার নাই। এই উদাহরণ মুখস্থ করতে গেলে তুমি বেউসে যাবে, কোনো প্রয়োজন নাই। এগুলো এডমিশনও তুমি মনে রাখতে পারবে না, কেউ মনে রাখতে পারলে এক্সট্রাঅর্ডিনারি, দরকার নাই। মানে কোনো ফাউল কাজ, এখান থেকে প্রশ্ন আসলে আসুক ভাই, দূর 1 নাম্বার গেলে গেছে, আমার বাকি 99-এর মধ্যে ইনশাল্লাহ 90 পাইলে হয়ে যাবে, শেষ। ঢাকা মেডিকেলে ফার্স্ট হবো ইনশাল্লাহ আমি। আচ্ছা ফোলিওস লাইকেন, এটা একটু দাগ দাও। ফোলিওস ফুল, এবং ফুল তো বিষম পৃষ্ঠ, ফুল তো এমন না যে একদম সুন্দর গোলাকার, সুন্দর আয়তাকার এরকম হয় না, তাই না? ফুল তো একটু আঁকা বাঁকা, ও একটা পাপড়ি বড় ছোট এরকম হয়, বিষম পৃষ্ঠ পায়। তাহলে বিষম পৃষ্ঠ পাতার মতো যদি বলে, উত্তর হচ্ছে ফোলিওস লাইকেন। আচ্ছা ফ্রুটিকোস, ফ্রুটিকা, ফ্রুটিকা, এই ফ্রুটিকা খাইছো না? ফ্রুটিকা, ফ্রুটিকা দেখবা বোতলে একটু চ্যাপটা, এরকম চ্যাপটা, বোতলে এরকম চ্যাপটা, তাই না? ফ্রুটিকার বোতল দেখবে এরকম চ্যাপটা হয়ে থাকে, চ্যাপটা। ফ্রুটিকা হচ্ছে চ্যাপটা, এই যে দেখো দাগ দাও, চ্যাপটা। ফ্রুটিকা কেমন? চ্যাপটা। 3 স্টার এমসিকিউ, এটা ভালো করে 3 স্টার দিয়ে দাগ দাও। একটা এমসিকিউ পড়লে এটা পড়বা যে সবচেয়ে সরলতম প্রকৃতির কোনটা, উত্তর হচ্ছে ল্যাপ্রোজ লাইকেন। সবচেয়ে সরলতম কোনটা? ল্যাপ্রোজ। কিভাবে মনে রাখবা ভাই, দেখো তোমরা যখন শীতকাল আসছিল, মানে শীতকাল যখন তোমাদের আসে বা শীতকাল যখন থাকে, রিসেন্টলি পার করে আসছো, শীতকালে দেখবা মানুষ কিন্তু ল্যাপ গায়ে দেয়, তোষক, ল্যাপ তোষক গায়ে দেয়, ল্যাপ গায়ে দেয়, কম্বল গায়ে দেয়, আর অনেক কিছু গায়ে দেয়। ল্যাপ হচ্ছে বাঙালি সেই সরলতম কাঁথা, সরলতম আবরণ। এই ল্যাপ দেখবো অনেক আগে থেকে গ্রামগঞ্জে মানুষ গায়ে দিয়ে আসছে, ল্যাপ বলে এটাকে, ল্যাপ। কম্বল তো নতুন আধুনিক প্রযুক্তি বলতে পারো, কিন্তু মানুষ ল্যাপ গায়ে দিয়ে আসতেছে। এই ল্যাপ, ল্যাপ্রোজ হচ্ছে সরলতম, ল্যাপ গায়ে দেওয়াটাই হচ্ছে সরলতম প্রকৃতির। ঠিক আছে। আচ্ছা সূচকের দরকার নাই, চলে আসি আমরা ছত্রাক। কোন ধরনের ছত্রাক, কোন ধরনের ছত্রাক লাইকেনটা তৈরি করতেছে, লাইকেনের মধ্যে কোন ধরনের ছত্রাক থাকছে, এর উপর ডিপেন্ড করে লাইকেন প্রধানত 2 প্রকার। একটা হচ্ছে তোমাদেরকে পড়িয়েছিলাম এসকো লাইকেন, যদি এসকো, ওই যে বলছিলাম না এসকোমাইকোটা, যদি এসকোমাইসিটিস ওই গ্রুপের কোন ছত্রাক থেকে থাকে তাকে আমরা বলবো এসকো লাইকেন। যদি বেসিডিও গ্রুপের, বেসিডিও মাইকোটা গ্রুপের কোন ছত্রাক থেকে থাকে তাকে আমরা বলবো বেসিডিও লাইকেন। তাহলে এসকো লাইকেন আর হচ্ছে বেসিডিও লাইকেন। ঠিক আছে ইনশাল্লাহ। ওকে, লাইকেনের অন্তর্গঠন, এটা আমাদের সিকিউতে আসলে আমাদের ভুলেও আমাদের এটা টাচ করার দরকার নাই, এগুলো তুমি ইনশাল্লাহ বাড়তি বেশি একটা নাম্বার লিখতে পারবো না অ্যান্সার করতে, পরীক্ষা খুবই কম আসে, তারপরও একটা আইডিয়া থাকা ভালো এমসিকিউর জন্য। দেখো নর্মালি যে কোনো কিছুর উপরেই ঊর্ধ্ব কর্টেক্স, একদম উপরে থাকে, ছবিটা দেখো, ছবিটা দিকে তাকাইলে হবে, একদম উপরে থাকে ঊর্ধ্ব কর্টেক্স, এই অংশটা হইলো ঊর্ধ্ব কর্টেক্স। ঊর্ধ্ব কর্টেক্সের পরে এই যে গোল্লা গোল্লা অংশ তুমি দেখতে পাচ্ছ, এই গোল্লা গোল্লা অংশগুলো হইলো শৈবাল স্তর। এই উপরের অংশটা হচ্ছে ঊর্ধ্ব কর্টেক্স, এই ঊর্ধ্ব কর্টেক্সের পরেই এই গোল্লা গোল্লা যে অংশগুলো দেখতে পাচ্ছ, এই গোল্লা গোল্লা অংশগুলো হচ্ছে শৈবালের স্তর। ঠিক আছে, তাহলে ঊর্ধ্ব কর্টেক্সের পরে এগুলা কি? শৈবাল স্তর। শৈবাল স্তরের পরে এখানে তুমি যে দেখতে পাচ্ছ এগুলো হচ্ছে মেডুলা, এই যে এরকম, এই অংশটাকে বলে মেডুলা, এই যে এই অংশটাকে বলে মেডুলা। লাস্টে নিম্ন কর্টেক্স, কর্টেক্স তাহলে নিম্ন কর্টেক্স, ঊর্ধ্ব কর্টেক্স, এখানে শৈবাল আর মেডুলা, আর নিচে হচ্ছে রাইজাইন, এই যে মূলের মতো থাকে, এরা মূলত নিচের থেকে কালেক্ট করবে বিভিন্ন জিনিস, মূলের মতো রাইজাইন। সো দেখো এখানে দাগ দাও, এখানে তেমন কিছু দাগানো লাগবে না, এখানে তুমি এই শৈবাল স্তরকে দাগিয়ে রাখো যে এই স্তরকে আগে গনেরিয়াল স্তর বলা হতো। হস্পিটাল সবার ক্ষেত্রে না, লাগবে না, এটা দাগ দাও, এই করে দাগ দিলে হবে। রাইজাইন তো বললামই, রাইজাইন হচ্ছে মূলের মতো কাজ করে, দাগ দাও। রাইজাইন তোমাকে মাত্র দেখাইছি, এটা মূলের মতো কাজ করে, এই লাইনটা দাগ দাও। রাইজাইন হচ্ছে মূলের মতো কাজ করে। ঠিক আছে, লাইকেনের জনন। তো অ্যাজ ইউজুয়াল শৈবাল ছত্রাক অধ্যায় তোমরা পড়ছো, সবকিছুই আসলে 3 প্রক্রিয়া হয়, একটা হচ্ছে অঙ্গজ, অযৌন, যৌন, এটা নিয়ে কোনো ডাউট নাই। এখানেও 3 প্রক্রিয়া, অঙ্গজ, অযৌন, যৌন।
এবার আসি ভাইয়া, থ্যালাসের খণ্ডায়ন, লাইনগুলো একটু খেয়াল করো। খণ্ডায়ন তোমরা আগেই পড়ে ফেলছো। ফ্রেগমেন্টেশন, ক্রমাগত মৃত্যু এবং পচন, এই প্রক্রিয়া লাইকেনে অঙ্গজনন ঘটে। এটাতে ঝামেলা লাগবে আসলে ভাইয়া। লাইকেন গুলা যখন খণ্ডিত হয়, অনেকগুলো খণ্ড হয়, তখন ধরো যে কোর লাইকেন ছিল এরা মরে পচে যায়, এবং ওই প্রত্যেকটা খণ্ড থেকে দেখা যায় একটা একটা করে নতুন নতুন লাইকেন হওয়ার পসিবিলিটি বেড়ে যায়। এটাই বলছে আলটিমেটলি। এখানে আমাদের অনেকগুলো স্পোরের নাম লিখছে, এগুলো পরীক্ষা আসবে না। অযৌনজনন এর নামটা তোমরা সবাই জানো ভাই, অযৌনজনন হয় স্পোর সৃষ্টির মাধ্যমে। তো এখানে অনেকগুলো স্পোরের নাম লিখছে, তুমি জাস্ট লিখো এই যে পিকনিডিওস্পোর। এখানে স্পোরটার নাম কি? লাইকেনেবল স্পোরের নাম হচ্ছে পিকনিডিওস্পোর। পিকনিডিওস্পোর, পিকনিডিওস্পোর। লাইকেনেবল স্পোরের নাম কি? পিকনিডিওস্পোর। ওকে। সোলিডিয়াম হচ্ছে একটা শৈবালকে ছত্রাক দ্বারা চারদিক থেকে ঘিরে থাকা ক্ষুদ্রাকার দেহ, যা বাতাসে চারদিকে ছড়িয়ে পড়ে এবং উপযুক্ত পরিবেশে লাইকেন হিসেবে আত্মপ্রকাশ করে। সোলিডিয়াম। হ্যাঁ বলতে পারো ভাইয়া, লাইকেন তো আপনাদের পড়েছেন শৈবালকে ছত্রাক ঘিরে রাখবে, সোলিডিয়াম আবার আলাদা কেন? এটা হচ্ছে যদি আলাদাভাবে আলাদাভাবে এমন হয় যে শৈবালকে ছত্রাক দিয়ে ঘিরে আছে ক্ষুদ্রাকার দেহ, নর্মালি তো ভাই এরকম হয় যে ছত্রাকটা পুরোটা কোন একটা ছত্রাক ওকে কাভার করে আছে। কিন্তু যদি এমন হয় যে ধরো শৈবালটাকে ছত্রাক ঘিরে আছে, ভালো কথা, এবং এটা যখন বাতাসে ছড়ায় পড়বে এখান থেকে আবার লাইকেন হয়ে যাবে। যখন এরকম হয়, ওই কাভারিংটা যদি এমন হয় যে ঠিক আছে ভাই শৈবালটাকে ঘিরে আছে ছত্রাক, বুঝলাম, ওকে ফাইন, কিন্তু যদি এমন হয় এটা বাতাসে ছড়ায় পড়ে এবং সেখান থেকে আবার লাইকেন তৈরি হয়, তাহলে ওই গঠনটাকে বলা হয় সোলিডিয়াম। বুঝতে পারছো? শুধুমাত্র ওই অবস্থায় যদি এটা এমন হয় যে ছড়ায় পড়ার পরে এটা আবার সেখান থেকে লাইকেন তৈরি করে, তাহলে ওই গঠনটাকে আমরা বলবো সোলিডিয়াম। ওকে, ইনশাল্লাহ। যদি লাইকেন হিসেবে আত্মপ্রকাশ করে তখন ওই গঠনটাকে বলো সোলিডিয়াম। নাহলে নর্মালি তো লাইকেনের মধ্যে নিশ্চিত নর্মাল ছত্রাকগুলা শৈবালকে কাভারিং করে রাখবে, এটা তো নর্মাল। কিন্তু যদি এমন হয় সে কাভারটা খুলে গিয়ে অন্য জায়গায় গিয়ে পড়ে আবার লাইকেন হয়ে যাবে, তাইলে সেখান থেকে সেটাকে বলবো সোলিডিয়াম। ওকে, আচ্ছা, আর লাগবে না ইনশাল্লাহ। যেমন শোনাই স্পর্মগোনিয়াম, কার্পোগোনিয়াম দেখানো দেখবা। তো লাইকেনের গুরুত্ব আছে, এটা অনেক সময় দেয় সিকিউতে। ওই সিকিউতে এগুলো নিয়ে কোনো প্যারা খাওয়া যাবে না। কেন প্যারা খাওয়া যাবে না? কারণ আসলে তুমি চেষ্টা করবা এগুলো অ্যাভয়েড করে তুমি ভালো সিকিউ দেওয়ার জন্য, এগুলো এমসিকিউর জন্য ভালো করে পড়বা। তো মজার বিষয় হচ্ছে ভাই, তোমার এই লাইকেন কিন্তু আমরা খাদ্য হিসেবে খেয়ে থাকি। লাইকেন আমরা কেন খাদ্য হিসেবে খাই? কারণ লাইকেনের মধ্যে এক ধরনের শর্করা আছে, এই শর্করার নাম, এক ধরনের কার্বোহাইড্রেট আছে, এই কার্বোহাইড্রেটের নাম হচ্ছে লাইকেনিন। লাইকেনের মধ্যে এক ধরনের কার্বোহাইড্রেট আছে, এই কার্বোহাইড্রেটের নাম হচ্ছে লাইকেনিন। তো যেহেতু ওর মধ্যে লাইকেনিন নামক কার্বোহাইড্রেট আছে, লাইকেনিন, এই জন্য আমরা এটা খাই। এখন কথা হচ্ছে ভাই, এগুলা মনে রাখা আমি জানি কাইন্ড অফ ইম্পসিবল ফর ইউর লেভেল। মানে তুমি যদি তোমার লেভেল থেকে চিন্তা করো, এই লেভেল আসলে এগুলা এত এমসিকিউ মনে রাখা যাবে না। কারণ আমি জানি শৈবাল ছত্রাক থেকে তোমাকে আমি অনেক এমসিকিউ পড়াইছি। তো প্রত্যেকটা গুরুত্বের মধ্যে অনেক এমসিকিউ আছে। এই জন্য আমি বই থেকে জাস্ট স্পেসিফিক 2-3টা লাইন দেখা দিচ্ছি, এই স্পেসিফিক এই 2-3টা লাইন পড়লে ইনশাল্লাহ তোমার হয়ে যাবে। ঠিক আছে? তাহলে লাইকেনিন নামক এক প্রকার কার্বোহাইড্রেট থাকে। এই লাইকেনিন নামক যে কার্বোহাইড্রেট, এটা আমরা খাদ্য হিসেবে খাই। চলে আসি ভাইয়া, এখানে স্টোন মাশরুম লেখা আছে, জাপানে পাওয়া যায়, এন্ডোকার্পন মিনিয়েটাম। এখন এটা মনে রাখাটা খুবই কঠিন। তোমার হালকা পাতলা তুমি একটা আইডিয়া রিডিং দিয়ে রাখতে পারো, বাট নেভার এটা আমি বলি না মুখস্থ করো, দরকার নেই। পশুর খাদ্য হিসেবে ব্যবহৃত হয়, অ্যান্টিবায়োটিক হিসেবে ব্যবহৃত হয়, টিউমার হিসেবে ব্যবহৃত হয়, হৃদরোগে ব্যবহৃত হয়। তুমি প্রি মেডিকেলে গিয়ে এখান থেকে কিছু এমসিকিউ মুখস্থ করতে পারো, বাট এইচএসসি লেভেলে নট 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 কিছু 2-1টা জিনিস হাইয়েস্ট যেগুলো আমি দেখা দিচ্ছি। এটা দাগ দাও। তুন্দ্রা অঞ্চলে আমরা কোন লাইকেন পাওয়া যায়? রেইনডার মস নামে পরিচিত। তুন্দ্রা অঞ্চলে যে কিছু লাইকেন কি নামে পরিচিত? রেইনডার মস। এটা একটা ইম্পর্টেন্ট জিনিস। ওকে, আচ্ছা। হৃদরোগে ইউজ করা হয়, হৃদরোগে এই লাইকেনটা দাগে রাখো, খুবই ইম্পর্টেন্ট। রোসেলা মন্টেগনি, এই লাইকেন থেকে উৎপন্ন হয় এরিথ্রিন। এই এরিথ্রিনটা হৃদরোগে ব্যবহৃত হয়। রোসেলা মন্টেগনি থেকে যে এরিথ্রিন তৈরি হয়, এরিথ্রিন দেখো নামের মধ্যে এরিথ্রোসাইট, আরবিসি। সো এটা তোমাদের হিউম্যান ব্লাড রিলেটেড এরিথ্রিন। সো এরিথ্রিনটা হৃদরোগে ইউজ করা হয় অ্যানজাইনার চিকিৎসায়। আচ্ছা, গেল আমাদের আলহামদুলিল্লাহ একদম লাস্টের দিকে চলে আসছি আমরা। বিভিন্ন রোগে জলাতঙ্কের ওষুধ হিসেবে পেলটিকেরা, এটা দাগ দাও, খুব ইম্পর্টেন্ট। স্টার্ট দাও, খুবই ইম্পর্টেন্ট। জলাতঙ্কের ওষুধ হিসেবে কি ইউজ করা হয়? পেলটিকেরা, খুবই কমন, কয়েকবার পড়লে মুখস্থ হয়ে যাবে। হুপিং কফে ক্ল্যাডোনিয়া, যক্ষার ওষুধে আইসল্যান্ডিকা,
তিনটা জলাতঙ্কে পেলটিগেরা, হুপিং কাফে, ক্ল্যাডোনিয়া, হুপিং কফ, কতে কফ, কতে ক্ল্যাডোনিয়া। ঠিক আছে। আর যক্ষার আইসল্যান্ডিকা, যক্ষা যার হয়েছে ওরা আইসল্যান্ডে পাঠাই দাও, ও একা একা থাকবে। যক্ষার ওষুধ হচ্ছে আইসল্যান্ডিকা। আচ্ছা, বাকিগুলো রেডিং দিবা। উদ্ভিদের রোগ নিরাময়, তামাকের মোজাইক রোগ, এই যে লিকনোরিক অ্যাসিড, লাইকেন থেকে প্রাপ্ত সোডিয়াম উসনেট, টমেটোর ক্যান্সার রোগ। চাইলে মুখস্থ করতে পারো ভাই, এগুলো এমসিকিউ। যদি পারো, যদি করো ব্রেইন গুলা ইনশাল্লাহ মুখস্থ করে ফেলো। দাগানো গুলা আমি যেগুলো দাগাচ্ছি, চামড়া ট্রেনিং এ এগুলা, চামড়া ট্রেনিং ইউজ করা হয়। হ্যাঁ, ট্রেনিং এ চাইলে মুখস্থ করো, পড়লে তো ভালোই, পারলে তো ইনশাল্লাহ অবশ্যই পারো। আর তেমন নাই। আচ্ছা, খুবই ইম্পর্টেন্ট 3 স্টার দেখো। বায়ু দূষণের একটা নির্দেশক হচ্ছে লাইকেন। এটা আমাদের এমসিকিউতে আসে। বায়ু দূষণের নির্দেশক হচ্ছে লাইকেন। তো যদি কোথাও বায়ু মনে করো দূষিত হয়, বায়ু খুব বাজে অবস্থা থাকে, ওই জায়গাতে লাইকেন কম পাওয়া যায়। তো লাইকেন আছে মানে বুঝতে হবে ওই অঞ্চলে বায়ুটা ভালো। ঠিক আছে। আর তোমার জেলায় যদি লাইকেন বেশি থাকে, বুঝতে হবে তোমার অঞ্চলে বায়ুটা ভালো আছে। ওকে। পরিবেশগত গুরুত্ব বুংবাং শেষ নাই। মোটামুটি আলহামদুলিল্লাহ এতটুকুই আছে আমাদের এই অধ্যায়। ঠিক আছে। তো আমি যেটা বলছি যে লাইকেন থেকে আমি যে লাইনগুলো তোমাকে দাগাই দিছি এমসিকিউর জন্য, তুমি ইনশাল্লাহ শুধুমাত্র এই লাইনগুলোই পড়বা। আর এখানে তেমন কিছু তোমার সিকিউর জন্য বাড়তি পেশা দিয়ে পড়ার দরকার নাই। একটা টপিক সিকিউর জন্য পড়াইছি, শৈবাল কিভাবে উপকৃত হয়, ছত্রাক কিভাবে উপকৃত হয়, এই জায়গাটা খালি পড়ো। আর প্রকারভেদের নামগুলো তুমি যা দেখতে পারো, উদাহরণ কোনোভাবে পড়ার প্রয়োজন নাই। এই পড়লে ইনশাল্লাহ তোমার শেষ হয়ে যাবে। ঠিক আছে। কারণ এই অংশটা, এই অধ্যায়টা প্রথম 2টা পার্ট পড়াটা একটু কঠিন, একটু বড়। লাইকেন পড়াটা সহজ। কেন? কারণ এখান থেকে পরীক্ষা তেমন প্রশ্ন আসে না। বাট শৈবাল ছত্রাক থেকে তুমি প্রশ্ন ইনশাল্লাহ শিওর পাবা। এই জন্য শৈবাল ছত্রাক যেভাবে পড়াইছি ওভাবে ইনশাল্লাহ পড়ো। এই 3টার কম্বিনেশনে আমি যে লাইনগুলো দাগাইছি বই থেকে দাগায় নাও, রিডিং দাও। 2বার 3বার পড়লে, 3-4বার পড়লে ইনশাল্লাহ আস্তে আস্তে পারবা। নিয়ম হচ্ছে এমসিকিউ এটাই। বায়োলজিতে কিছু অনেক এমসিকিউ থাকে এরকম, যেটা হয়তো প্রি মেডিকেলে মেডিকেলে আমি তোমাকে ট্রিক্স দিয়ে শিখাবো, সেটা সমস্যা না। কিন্তু ইনশাল্লাহ এখনকার সময়ে তোমার অনেক এমসিকিউ থাকবে এরকম, তোমার জন্য বার্ডেন মনে হবে, ভাই এত পড়া পড়া পড়া, ফিজিক্সও তেমন নাই, কেমিস্ট্রিতে এমন নাই, ম্যাথ এমন নাই, এখানে কেন? এখানে আছে বলে এর নাম, এটা বায়োলজি ভাই। এবং এই জন্য তোমাকে এটা প্রত্যেকটা জিনিস, প্রত্যেকটা এমসিকিউ তোমাকে 2-3 বার করে পড়তে হবে, 2-3 বার পড়তে হবে। এমন না যে আজকে 3 বার পড়লাম, এমন না। মানে আজকে একবার পড়লা, 2 দিন পর একবার পড়লা, 2 দিন পর আরেকবার পড়লা। এভাবে তোমাকে কয়েক রাউন্ডে পড়তে হবে, কয়েকবার করে। তাইলে তোমার মাথায় থাকবে। একবার 10 একবারে বসে 10 বার পড়লা, কোনো লাভ নাই। তুমি কয়েক ধাপে ধাপে পড়ো, সময় কয়েকবার দিলে সেটা আস্তে আস্তে ব্রেনের মধ্যে ক্যাপচার হয়। ঠিক আছে ইনশাল্লাহ। তো সবার জন্য শুভকামনা রইলো। আশা করি ক্লাসটা কাজে আসছে। সবাই অনেক ভালো থেকো, অনেক সুস্থ থেকো। ইনশাল্লাহ তোমাদের সাথে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।